আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি যে প্রার্থীর সঙ্গে সারাদিন ঘুরবো সেই প্রার্থী বয়সে এবং রাজনীতিতে একেবারে নবীন। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আজ আমরা তমলুক লোকসভা কেন্দ্রের এদিক সেদিক ঘুরে বেড়াবো প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। আজ NKTV বাংলা দেবাংশু ভট্টাচার্যের সফর সঙ্গী। মর্নিং। সারাদিনে প্রচুর কর্মসূচি, অনেকগুলো। নিজের বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে ঝড় জল বৃষ্টি, যদিও তুমি এটাই করতে চেয়েছিলে, তো কেমন যাচ্ছে দিন? ভালো যাচ্ছে, নতুন রকম এক্সপিরিয়েন্স। গরমের তাপটা সবাইকেই ডিস্টার্ব করছে, শুধু আমরা নই, আমাদের বিরোধী পক্ষ যারা আছেন সবাই তো মানুষ, ফলে এটা একটু কষ্টের জায়গা। বাদবাকি যদি বলেন এক্সপিরিয়েন্স নতুন, এতদিন লোকের হয়ে চিৎকার করেছে বা নিজের হয়ে করতে হচ্ছে, তফাৎ শুধু এইটুকুই। এখন তো নিশ্চয়ই ব্রেকফাস্ট শুরু হবে, একদম সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে কর্মসূচি। আজ NKTV তোমার সফর। একদম, থ্যাংক ইউ। আসুন, আপনাদের দর্শকরাও আমাদের সঙ্গে আজকে থাকুক। আসুন, দেবাংশু সকাল থেকে কি কি কর্মসূচি, কি খাচ্ছে ব্রেকফাস্টে, আমরা সেই দিকে একটু নজর রাখি। সকালে পাতে যেটা দেখা যাচ্ছে একটা মাত্র পরোটা আর একটা আলু। একটু কি স্বাস্থ্যের প্রতি বেশি সচেতন? না, এটা বললে ভুল বলা হবে। অ্যাকচুয়ালি পরোটা আজকে অনেকদিন পরে হলো, কিন্তু আমি সকালবেলা আগে খালি পেটে এক বাটি ছাতু খেয়েছি, ফলে ছাতুটা হচ্ছে বেস। ওটা দিয়ে তারপরে যদি একটু তেল কিছু দেওয়া যায় আর কি, মানে একটা ধারণা থেকে করা। যেহেতু এক বাটি ছাতু খেয়েছি, তো সবার সঙ্গে বসে জাস্ট ওই একটা পরোটা নিয়ম রক্ষার জন্য খাওয়া। আচ্ছা, এমনি সময় বাড়িতে থাকলে ব্রেকফাস্টে কি মেনু থাকে মোটামুটি ভাবে? সাধারণত রুটি থাকে, মা কখনো কখনো ডিম টোস্ট করে দেন, কখনো কখনো চাউমিন বানান, বাট সাধারণত রুটি। মিস করছো নিশ্চয়ই মায়ের হাতের সেই রান্না? অবশ্যই। সবচেয়ে বেশি কি মিস করছি জানেন? ওই ঘুমটা। মানে তুমি কি খুব ঘুম প্রিয়? মানে ঘুম প্রিয় বলতে, রাত্রিবেলা তো একটু লেটে শোয়াটা অভ্যেস ছিল, এখনও যেটা হচ্ছে রোজ শুতে 1:30-2 বাজছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে 6টায়, ফলে ঘুম পুরোপুরি হচ্ছে না। আর বাড়িতে শুলে যে ব্যাপারটা ছিল যে 8:30-9টা নাগাদ মা ডেকে দিত, ওই তন্দ্রাচ্ছন্ন চোখে চাটায় চুমুক দিতাম, তারপরে বেডটি যাওয়া, ওই ব্যাপারগুলো তো এখন ভীষণ মিস করছি। 25 তারিখের পর আগে ওটা এক্সপিরিয়েন্স করবো। মানে 25 তারিখের পরে 8:30-9টা অবধি ঘুম হবে বলছো, তাই তো? 25 থেকে 4-এর কিন্তু মাঝখানে একটা ব্যবধান আছে, একটা টেনশন আছে। না, আমার টেনশন নেই, কারণ আমার তো কিছু হারানোর নেই নির্বাচনে। আর আমি এটুকু কনফিডেন্ট আমরা জিতছি। সে ব্যবধানটা 25,000 হবে না 75,000 হবে না 1,75,000 হবে, এটা নিয়ে ক্যালকুলেশন চলতে পারে, বাট আমি জানি আমি জিতছি। দেবাংশুকে সুপার কুল? না, আমি নিজেকে সুপার কুল মনে করি না। আমি সময়ে অসময়ে খুবই টেনসড হয়ে পড়ি মাঝে মধ্যে, কিন্তু ইলেকশন কেন্দ্রিক কোনো টেনশন আমার মধ্যে নেই। আমি আমার সিটের চেয়েও বেশি রাজ্যের তৃণমূল নিয়ে ভাবিত, যে আমরা কটা সিট পাবো, গতবারের চেয়ে কটা বাড়বে। এই যে দফায় দফায় ইলেকশন হচ্ছে, এক একটা করে দফায় ভোট হচ্ছে, সব এলাকার কর্মীদের থেকে একটা জায়গা থেকে একটা জায়গায় প্রচারে যাচ্ছে, ওই গ্যাপের 5 মিনিটের জার্নি, ওই জার্নিতে ফোন করে জানতে চাইছি কেমন ভোট চলছে। ফলে আমার চিন্তা গোটা রাজ্যের তৃণমূলের পারফরমেন্স নিয়ে, কেমন হবে, কতটা বেটার করতে পারলাম, মানে চিন্তা বলবো না, বা আমি কনসার্ন আর কি। তো সেই জায়গা থেকে বাদবাকি আমার সিট আমি তো জিতছি। আচ্ছা, আরেকটা বিষয় যে শুধুমাত্র খাবার নাকি চা কফি বা জুস এরকম কিছু থাকে মেনুতে সকালে? চা থাকে, ব্রেকফাস্টের পরে আমার একটু চা লাগে। আমি দুধ চা ছাড়া খাই না। চিনি দেওয়া? হ্যাঁ, মিষ্টি দেওয়া, আর 2-4টে বছর মিষ্টি খাই। আর চা, দুধ চা ছাড়া খাই না, কারণ হচ্ছে দিলীপ দাস এই বলেছিল না, দুধে সোনা আছে। সবার থেকে চা হলে আমার দুধ লাগবে, কারণ সেই সোনার টেস্টটা না পেলে এই চা চলে এসছে বলতে বলতে। মানে দেবাংশু সকাল থেকেই দেখা গেছে ফুল মুডে। আচ্ছা দেবাংশু, এখন তো খবর সোশ্যাল মিডিয়া তোমার কাছে মানে জাস্ট কি বলবো, একটা মানে আঙুলের ছোঁয়াতেই তুমি সব খবর পাও, তবুও খবরের কাগজ পড়ার একটা আলাদা ব্যাপার রয়েছে, এই অভ্যেসটা কি তোমার আছে? হ্যাঁ, এবং আমার 5-6টা পেপার লাগে এখনো, মানে এখানে তমলুকু এসে তুমি পড়ছো? আমার 5-6টা পেপার লাগে, সব কটা খবরের কাগজ। 6টা ধরুন পড়ছি, 6টার মধ্যে ধরুন 5টাই আমাদের বিরুদ্ধে, 5টা পেপারই আমাদের গালাগাল করে, ওগুলো একটু বেশি করে পড়ি। যারা গালাগাল দিচ্ছে, কোন ভাষায় গালাগাল দিচ্ছে, কেন দিচ্ছে, তো ফলে পেপার পড়ার অভ্যেসটা আছে ছোটোবেলা থেকে। মানে সমালোচনাটা
বেশি করে নিতে চাইছো, তাই তো? সমালোচনাটা নিলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উন্নতি করাটা বেশি, মানে আরও ভালোভাবে উন্নতি করা যাবে, এটাই কি তোমার পলিসি? দেখুন, আজকালকার অধিকাংশ সংবাদ মাধ্যম, আমি আপনাদের কথা বলছি না, তারা সমালোচনা করে না, তারা কাটিবাজি করে। ভারতবর্ষের সংবাদ মাধ্যমের একটা বড় অংশ নরেন্দ্র মোদী আসার পর বিপন্ন, ফলে স্বাভাবিকভাবে তাদেরটা গঠনমূলক সমালোচনার চাইতে অনেক বেশি বিরোধিতা। আমি ওগুলো পড়ি। দেখুন, শুধরানোর সুযোগ তো আমার নেই, শুধরাবে সরকার, যদি মনে হয় সরকার শুধরানোর আছে। আমি তো সরকারের পার্ট, আমি দলের পার্ট। আমি যেটা করতে পারি, ওরা যে পয়েন্টে বিরোধিতা করছে তার কাউন্টারগুলো তৈরি করতে পারি, আমি ওইটার জন্যই পড়ি। আচ্ছা, শেষ প্রশ্ন, যে এই খবরের কাগজ, রাজনীতি, এগুলো ছাড়া অফ টাইমে দেবাংশু কী করে? মানে 4 তারিখের পরে আমি জানি যদি তুমি জিতে আসো তোমার অনেক দায়িত্ব বাড়বে, সেই প্রসঙ্গে আমরা আসবো, সারা দিন পড়ে রয়েছে, কিন্তু অফ টাইমে গান শোনা, বই পড়া, মানে তোমার হবি কি? কবিতা লেখা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করা। আমার বন্ধুদের বৃত্তটা খুব ছোট, খুব বড় নয়। সে হাতে গোনা কিছু যে কাছের বন্ধু আছে তাদের সঙ্গে আড্ডা দেওয়া, আর বলতে পারেন ঘুরতে। শেষ কবে ঘুরতে গেছি? অনেক দিন হয়ে গেল। ভোটটা মিটলেই প্রথম পুরী যাব, তারপর একটু দার্জিলিং যাওয়ার ইচ্ছা আছে, দেখি। মানে পাহাড় না সমুদ্র, কোনটা পছন্দ দেবাংশু? ওই পাহাড়। আরও অনেক গল্প পড়ে রয়েছে, সকালবেলায় সব কিছু শেষ করে দিলে হবে না, কারণ সারাদিনের প্রচুর কর্মসূচি, রঙিন কর্মসূচি। আমি যেটুকু শুনেছি সারাদিন বর্ণাঢ্য শোভাযাত্রাও রয়েছে আজকে দেবাংশুর। আমরা তার সাথে সফর সঙ্গী থাকবো, দেখবো এই ভোটের আবহে 28 বছরের তরুণ তুর্কি কেমনভাবে সারাদিনটা কাটায়। চলুন। বালুঘাটা থেকে হুট খোলা গাড়িতে এসে বনমালী চক শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করবেন দেবাংশু ভট্টাচার্য। এই মুহূর্তে তিনি মন্দিরের ভেতরে ঢুকেছেন, আমি সরাসরি সেই ছবি দেখাবো যে তিনি মন্দিরে পুজো দিচ্ছেন। মন্দিরে পুজো দিয়ে তিনি তার যে প্রচার কর্মসূচি, সেই প্রচার কর্মসূচি শুরু করবেন। পুজো দিয়ে তার প্রচার কর্মসূচি শুরু করলেন। আমি সরাসরি জানবো, আমি এই প্রশ্নটা যদিও আমরা করি না, কারণ মাকে কি বলা হয় বা মায়ের কাছে কি প্রার্থনা করা হয় কেউই আমরা প্রকাশ্যে বলি না, তবু আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাছে আমাকে এই প্রশ্ন রাখতেই হচ্ছে, কি চাইলেন? সবসময় প্রার্থনা, মানে মন্দিরে যাওয়া মানে কিছু চাওয়া হবে এর তো কোনো অর্থ নেই। মাঝে মধ্যে তো ভগবানের সাথে হাই হ্যালো করতে যাওয়া যেতে পারে। হাই হ্যালো? অবশ্যই। তুমি কেমন আছো? আমি ভালো আছি, এইটুকুই বলতে গেছিলাম। সবসময় আচ্ছা, মায়ের সাথে রোজ যে আমরা দেখা করি, রোজই কি কিছু চাই? বাড়িতে ঢুকে বাবার কাছে রোজই কি কিছু আবদার করি? তাদেরও তো খোঁজখবর নিতে হয় একটু একটু। তো আমার জাস্ট হাই হ্যালো করতেই যাওয়া। আরও তো একটা মন্দিরে বোধহয় কর্মসূচি রয়েছে, মানে প্রণাম করবে, তারপরে তোমার আসল যে কর্মসূচি সেটা শুরু করবে। সারাদিন এরকম অনেকগুলো জায়গাতেই কর্মসূচি আছে, তার মধ্যে অনেকগুলো মন্দির যেগুলো রাস্তাতে পড়ে আমরা যাই। এবং পূর্ব মেদিনীপুরে প্রচুর শীতলা মাতার মন্দির, প্রচুর মনসা মায়ের মন্দির আছে, প্রচুর হরির থান আছে। তো সেগুলোতে যখনই যে পাড়াতে ঢুকি চেষ্টা করি সেখানে একটু মাথা নত করার। আচ্ছা, প্রতিদিনে কি তুমি মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করো, নাকি যেদিন যেরকমটা হয়? প্রায়শই 99% মন্দিরে পুজো দিয়েই শুরু করি। তুমি ঠাকুরে বিশ্বাস করো? হ্যাঁ, ভগবানে বিশ্বাস করি, আমি আস্তিক। ভগবানে বিশ্বাস করি এবং কর্মফলে বিশ্বাস করি। ফলে আমি মনে করি কর্মফল যদি ঠিক থাকে তাহলে ভগবানকে যদি সঠিক উপায়ে ডাকা যায় তাহলে কর্মফল অনুযায়ী ভগবান তার ফল দেন। এবং সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি শুভেন্দু অধিকারীর মতো চিটিংবাজ লোকেদের এই জন্মেই এই পৃথিবীতেই তাদের পাপের হিসাব দিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারীর কথা যখন বললে তখন একটা প্রশ্ন না করলেই নয়, এটা তো তোমার কাছে একটা মানে খুব টাফ কেন্দ্র, প্রথমত অধিকারীগড় বলে পরিচিত, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে লড়াইটা কতটা কঠিন? কিছু কঠিন না, কোনো অধিকারী গড়ফড়ের গল্প নয়, কোনো অধিকারী গড়ফড়ের গল্প নয়। আমি মনে করি না কোনো জেলার মাটি কারোর গড় হয়, কোনো জেলার মাটি কারোর গড় হয় না, এটা এলাকার মানুষের গড়। আমরা রাজতন্ত্রে নই, আমরা গণতন্ত্রে আছি, ফলে ওর গড়, ওর এই সেই এগুলো আমরা বিশ্বাস করি না। এলাকার মানুষের গড়, এবং সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আমরা জিতছি।
মিছিল শুরু হয়েছে, মিছিল যাবে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত। তীব্র গরম, আর সেই তীব্র গরমে জনসংযোগ কর্মসূচি সারছেন দেবাংশু ভট্টাচার্য। তীব্র গরম, এই তীব্র গরমে হেঁটে হেঁটে তুমি জনসংযোগ কর্মসূচি সারছো। গরম কোনো ব্যাপার না, গরম তো থাকবেই, কিন্তু আমরা তো রোদে আছি। আমাদের উল্টো দিকের প্রার্থী কোথায়? উনি তো এই গাড়ির এসির কাঁচটাও নামাচ্ছেন না, পাছে গরম লাগে তার। আমরা আছি, আমরা রোদে ঝড়ে জলে বর্ষায়, ঝড় কিংবা বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। দেবাংশু, তমলুক লোকসভা কেন্দ্রে এবছর তোমার ইস্যু কি 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 নিয়ে তুমি সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছ? কেন্দ্রীয় সরকারের মূল্যবৃদ্ধি, শুভেন্দু অধিকারীর জেলা জুড়ে অত্যাচার, এবং আমার তরফ থেকে পজিটিভ যদি বলেন তাহলে তমলুককে ভারতবর্ষের শ্রেষ্ঠ লোকসভা গঠন করা এবং সাংসদ আর সাধারণ মানুষের মধ্যে একটা সেতু বন্ধন করা, যেটা সাধারণত হয় না, যেহেতু সাংসদের এরিয়াটা অনেক বড় হয়। সেই জায়গা থেকে আমি মানুষের কাছে অ্যাভেলেবেল হতে চাই, মানুষের আমার কাছে অবধি রিচ থাকুক এটা চাই, সেটাই আমার প্রতিশ্রুতি থাকছে মানুষের কাছে। আর সব জায়গায় গিয়ে একটাই কথা বলছি, আমি দিব্যেন্দু অধিকারী নই। আমার ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন, ভোটের পরে তার চেয়ে বেশি দেখতে পাবেন। কি কি কাজ অসম্পূর্ণ রয়েছে? সাধারণ মানুষ কিছু বলছে যে এই সমস্যা রয়েছে, বা এমন কোনো কাজ যেটা অসম্পূর্ণ রয়ে গেছে তোমার কানে এসছে? এমন অনেক কাজই অসম্পূর্ণ থাকে, কারণ কাজ হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। গুপি বাঘার মতো নয় যে দুজন মিলে তালি দিলে আমার কাজ হয়ে গেল। তো সেই কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। কোনো জায়গায় ধরুন রাস্তা হয়েছে, রাস্তাটা ভেঙে রয়েছে, ওটা সারানোর প্রয়োজন আছে, সারিয়ে দিলে আবার 2 বছর পরে সেটা ভাঙবে। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। সেই দাবি দাবাগুলো মানুষের আছে, সেগুলো আমরা আমাদের ক্ষমতায় পূরণ করব। দিব্যেন্দু অধিকারী, তুমি যার নাম বললে, গত 5 বছরে সাধারণ মানুষ কি বলছেন? সেলফি তুলছেন সাধারণ মানুষ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে, জনসংযোগ কর্মসূচি চলছে এবং দেখা যাচ্ছে মহিলারা তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছেন এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন। আমি যেটা বলছিলাম, দিব্যেন্দু অধিকারী, তুমি যার নাম বললে, গত 5 বছরে কি কি কাজ করেছে বা কি কি কাজ তার অসম্পূর্ণ রয়েছে? কিচ্ছু করেনি। 5 25 কোটি টাকা 5 বছরের হয়, সেটাও খরচ করতে পারেনি, সেটাও রয়ে গেছে। আর মানুষ দেখতেই পায়নি ভোটের পরে। সাধারণ মানুষ বলছে তাকে দেখতে পাইনি। একদম, মানুষ দিব্যেন্দুর নাম নিলেই খেপে উঠছে, দিব্যেন্দুর নাম নিলেই খেপে উঠছে। আর দিব্যেন্দুকে দেখেই লোকে বুঝতে পারছে অভিজিৎ গাঙ্গুলি কি হবে। মানে একই ঝাড়ের বাস তো আলাদা হবে না। শিল্প, বন্দর, হলদিয়া বন্দর, দুর্নীতি, সবটাই ইস্যু করছে বিরোধীরা। সেই ইস্যু কি তমলুক লোকসভা কেন্দ্রে কোনো ফ্যাক্টর হবে? জানবো দেবাংশুর কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে আমি তমলুক লোকসভা কেন্দ্রে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ প্রয়োজন, আপনাদের প্রত্যেকের ভালোবাসা প্রয়োজন। তীব্র গরম, সকাল থেকে একের পর এক জনসংযোগ কর্মসূচি চলছে, কোথাও কর্মী সভা, কখনো রোড শো, তারপরে দুপুরবেলা একটুখানি খাওয়া এবং হালকা খাবার। এই মুহূর্তে দেবাংশুর পাতে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পাতলা করে ডাল, কুমড়োর ছক্কা এবং মাংস, সেটাও খুব পাতলা করে। ডায়েটে কি এটাই থাকছে, মানে যতটা পরিমাণ হালকা খাওয়া যায়? কারণ এই সময় সুস্থ থাকাটা খুব দরকার। হালকাই থাকছে, মাংসটা এখানে স্পেশাল এডিশন। আর মুরগির মাংস তো আমি খুব একটা, কেউ যদি সামনে দেয় আমি না বলতে পারি না, কারণ দুপে প্রাণীটার উপরই আমি বেঁচে আছি। আমিও দুপে, এটাও দুপে। কেন মাছ খাওয়া হয় না? খুব একটা প্রিয় নয় মাছ বলুন, খাসির মাংস বলুন। আমরা অনেকে ভাবেন বাঙালির প্রিয় খাবারের মধ্যে ইলিশ মাছ, খাসির মাংস, এগুলো কোনোটা আমার ভালো লাগে না, খাই না। মুরগির মাংসের ওপরই বেঁচে আছি, তাই এটা কেউ অফার করলে ছাড়তে পারি না। সেই জায়গা থেকে আমার তো মনে হচ্ছে যে মায়ের হাতের সেই মাংস রান্না ভীষণ মিস করছো, মানে ঘুরে ঘুরে সেই কথাটাই বারবার বলতে ইচ্ছে। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। অপেক্ষা করছি কবে গিয়ে মাকে বলবো, মা একটু কষিয়ে ভালো করে মুরগির মাংসটা করো, একটু ভাত দিয়ে গন্ধ লেবু দিয়ে মেখে খাই। 4 জুনের পরেই সেটা সম্ভব হবে, আমার মনে হয় না 4 জুনের আগে সেটা সম্ভব হবে। দেবাংশু, প্রচারের সব থেকে বড় উপকরণ কি, মানে কোনটাকে পাথেয় করে তুমি এগোচ্ছ? গতি, দৌড়ানোর ক্ষমতা, ছোটার ইচ্ছা এবং কাজ করার মানসিকতা, এটাকে তো পাথেয় করেই এগোচ্ছি। ছোটবেলা থেকেই তো রাজনীতি মনস্ক, মানে আমি বলছি যে পারিবারিক দিক থেকে যদি দেখা যায়, তোমার পরিবারেও কি মানে এইভাবে রাজনীতি করতো কেউ? না না, 3 কুলে কেন, উল্টে রাজনীতি বিরোধী সবাই। আজও আমার মা খুশি হবে পলিটিক্স ছেড়ে দিলে। টিকিট পেয়েছি বলে হয়তো একটু আনন্দিত, কিন্তু মা আজও খুশি হবে আমি যদি পলিটিক্স ছেড়ে দিই। কারণ আমার বাড়িতে আর 5টা মধ্যবিত্ত বাঙালি বাড়িতে যেরকম হয়,
রাজনীতিকে অপছন্দ করা বাড়ি, আমার বাড়ি হচ্ছে সেরকম। তাহলে তোমার এটা মানে শুরু থেকে মানে এই চিন্তা ভাবনাটা শুরু থেকে? হঠাৎ করে হয়ে গেল জানেন তো, হঠাৎ করে টিভিতে দেখতাম বাবা খবর দেখতো, ওই একটা মহিলা দৌড়ে বেড়াচ্ছে, সিপিএম মারছে, মাথায় ব্যান্ডেজ করেও দৌড়ে বেড়াচ্ছে। ওটা দেখতে দেখতে কী করে যে ওই মহিলাকে ভালোবেসে ফেললাম, কোথা থেকে ভালোবেসে ফেললাম বুঝতে পারিনি। আর সেখান থেকেই হতে থাকলো। আমার রাজনৈতিক সচেতনতার পেছনে আমার বাড়ির কোনো রোল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো স্টলওয়ার্ডকে হারিয়েছিলেন 29 বছর বয়সে। আর 1 এপ্রিল তুমি 28 পূর্ণ করেছো। টেক্কা দিলে তো, এবং সেই টেক্কা দেওয়ার সুযোগটা দিদিই করে দিয়েছেন। এটা তৃণমূলেই সম্ভব। আমার কিন্তু চারকুলে কেউ রাজনীতির লোক নেই, কারণ বাবা কাকা মেসোমাসিকে দেখে রাজনীতিতে আসেনি। একটা দলীয় কর্মীকে এই পর্যায়ে নিয়ে গিয়ে স্বীকৃতি দেওয়া যায়, এটা তৃণমূলই তার প্রমাণ। কি মনে হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রে খেলা হচ্ছে, খেলা হবে? খেলা হচ্ছে এবং আমরা জিতে বসে আছি, শুধু ভোট বাক্স গোলার অপেক্ষা। এই যে খেলা হবে, এই দুটো শব্দ কোনো এক সময় আমি জানি যে মানে খেলা হবে এই শব্দ দুটো তোমার নামের সঙ্গে ভীষণভাবে যায়, মানে যদি স্রষ্টা বলতে চাই সেক্ষেত্রে তুমি। কিন্তু কোনো এক সময় তোমাদেরই দলের একজনের সঙ্গে অনুব্রত মণ্ডল, তার সঙ্গে এই শব্দ দুটো ভীষণভাবে জড়িয়ে গেছিল, কষ্ট হতো নিশ্চয়ই? জড়িয়ে গেছিলো বলতে কেষ্টদা এই স্লোগানটা, আমি স্লোগানটা ভাইরাল করার পর কেষ্টদা স্লোগানটা ব্যবহার করেছিল, তো সেই জায়গা থেকে জড়িয়ে গেছিলো। বাট আলাদা করে এতে কোনো ব্যাপার না। তখন কষ্ট হতো যখন অনুব্রত মণ্ডলের নাম আসতো খেলা হবে? কেউ যদি আপনার ক্রেডিট অন্য কাউকে দিয়ে দেয়, যে কোনো ক্ষেত্রে কষ্ট হবে, সেই কষ্টটুকুনি পেতাম। পরে সবাই বুঝেছে আসলটা কি। 28 বছরে লোকসভা কেন্দ্রের, তমলুকের মতো লোকসভা কেন্দ্রের প্রার্থী, এবং উল্টো দিকে যিনি দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বী, তিনি হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী। না, জিরো ওয়েট প্রতিদ্বন্দ্বী, কারণ তার কোনো পলিটিক্যাল ওয়েটই নেই। হ্যাঁ, একটু পরে, কারণ তার রাজনৈতিক কোনো ওজনই নেই। সেই মানুষটা রাজনীতি করেছেন কদিন যে তার রাজনৈতিক ওজন থাকবে? তাকে পলিটিক্যাল ওয়েট আমি জিরো মনে করি। তার ফিজিক্যাল ওয়েট থাকতে পারে, সেটা কত আমি মাপিনি, বা পলিটিক্যাল ওয়েট জিরো। একটু হালকা প্রশ্ন, একটু অন্য ধরনের প্রশ্ন করি। দেবাংশুর প্রেমিক যে হবে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে হবে, তাই তো? একদম, কারণ আমি বাইরে রোজ এত ঝগড়া করে বাড়ি ফিরছি, বাড়ি গিয়েও ঝগড়া করতে পারবো না। মানে এরকম কি প্রেমিক পাওয়া গেছে নাকি? সময় প্লিজ বলো না সময় নেই, কারণ ভালোবাসা বা প্রেমিক খোঁজার কোনো সময় হয় না। আর ভালোবাসা বা প্রেমিক খুঁজতেও হয় না। যখন আসার সময় আসবে, যা হওয়ার নিজে নিজেই হবে, তার জন্য একটু সময় দিতে হবে, দেখা যাক। যখন ব্রিগেডে তোমার নাম, এই যে লোকসভা কেন্দ্রে তোমার নাম যখন বলা হলো, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমায় ভাতৃসম বলেছিল। একটা স্নেহ কাজ করছে। একদম, দিদি আর দাদার থেকে ভীষণ স্নেহ পেয়েছি। এবং আজকে আপনারা যেইটুকু যা দেবাংশুকে দেখছেন, তার পুরো গ্রুমিংটা অভিষেক ব্যানার্জির করা। ফলে আমি অভিষেক ব্যানার্জির প্রোডাক্ট। একদম সাধারণ ঘরের ছেলে, জার্নিটা তো একদম সাধারণ ঘরের ছেলেদের মতোই ছিল। মানে কোনোখানে দুকুলে তুমি যেরকম বলছো যে পারিবারিকভাবে রাজনীতি নেই, সেরকম কাকারা, বাবা, মা প্রত্যেকে খুব একদম মানে সাধারণ ঘরে যেভাবে আমরা থাকি সেভাবে। সেখান থেকে এসে আজকের এই লড়াই অনেকটা বড় চ্যালেঞ্জ, অনেকটা বড় দায়িত্ব। অবশ্যই না, চ্যালেঞ্জ তো বটেই, তবে এই চ্যালেঞ্জে আমরা উতরাবো, দল আমাকে এত বড় জায়গায় লড়াই করার যোগ্য মনে করেছে, আমি তার জন্যই দলের কাছে কৃতজ্ঞ। দেবাংশু, রাজনীতিতে মতাদর্শ, সৌজন্যতা, সেটার কি কোথাও মনে হচ্ছে যে মানে যত দিন এগোচ্ছে তত এই শব্দ দুটোর বা সৌজন্যতার অভাব বোধ হচ্ছে? তার মূল কারণ বিজেপি। এরা রাজনীতিতে আসার পর থেকে এত নোংরামি শুরু করেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্যকে কতবার তার বাড়িতে দেখতে গেছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর জ্যোতি বসুর জন্মদিনে তার স্টেজে গিয়ে তাকে প্রণাম করে আসতেন। এগুলো ছিল আমাদের রাজনৈতিক সৌজন্য। তারপরে কোথা থেকে দিলীপ ঘোষ এলো, শুভেন্দু নামে একটা ছ্যাঁচড় এলো, সব বদলে দিল এসে। খারাপ লাগে। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দলটা করি, তো আমরা রাজনৈতিক সৌজন্যটাকে আগের জায়গাতেই রাখার চেষ্টা করব। সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার প্রতিদ্বন্দ্বী, তাকে কখনো আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি। এই যে গোকরো সাপ, এইগুলো উনি নিজেকে বলছেন, আমরা কোথায় বলেছি? আপনি যদি বলেন আপনার নাম এ, তা আমি যদি বলি হ্যাঁ ঠিকই বলেছেন আপনার নাম এ, তো আমার দোষ?
নিজেকে নিজে চন্দ্রবোড়া বলছে, গোখরো নয়, গোখরো তো মিঠুন চক্রবর্তী। বিজেপিতে সব সাপ খোপে ভরা, কি একটা দল বাংলায় এলো, তা আমরাও লঙ্কা পোড়া জ্বালাচ্ছি বাড়িতে, যেন ঢুকতে না পারে। একদম, আমি ও খাচ্ছে এরপরে আর বোধহয় বিরক্ত করা ঠিক হবে না। আমি শুধু শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে তুমি জিতে এলে সাধারণ মানুষ প্রথম তোমার থেকে কি পেতে চলেছে? প্রথম এবং ইম্পর্টেন্ট জিনিস যেটা, সাংসদ এবং সাধারণ মানুষের মধ্যে একটা সেতু, যেটা সাধারণত সাংসদ এলাকা যেহেতু অনেক বড় হয়, সাধারণত মানুষ কাছাকাছি কাউন্সিলরদের বা পঞ্চায়েত সদস্যদের পান, বা অনেক বড় ক্ষেত্রে দেখতে গেলে বিধায়ককেও পান। কিন্তু সাংসদকে সাধারণত মানুষ অতটা মানুষের অবধি রিচ হয় না। আমার সেই লাল ফিতেটাকে কাটার ইচ্ছা আছে। তুমি যখন বলছো সেতু, এখানে হলদিয়া, তুমি আজকে যেখানে প্রচার করছো, হলদিয়া শিল্পাঞ্চল একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, এবং তুমি বারবার বলছো হলদি নদীর নাব্যতা, সেটা এখন বলছো যে সেভাবে ঠিক জায়গায় নেই হুগলি নদীর নাব্যতা, এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেক অসুবিধা হচ্ছে, তুমি সেটা নিয়ে পার্লামেন্টে যাবে, তুমি প্রতিশ্রুতি দিচ্ছ। শিল্পাঞ্চল, শিল্প আছে? অবশ্যই আছে, ঘুরে দেখুন একটু, এবং অনেক নতুন শিল্প এসছে। বলছি শিল্পের আরও উন্নতির জন্য গত 5 বছর কি হয়েছে বা আগামী 5 বছর কি হবে? গত 5 বছর কি, আমরা তো আমাদের সরকারের রিপোর্ট কার্ড দেবো 2026-এ, সেটার উত্তর এখন দেবো না, কারণ এটা বিধানসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। এমপিদের তার কাজের উত্তর দিতে হবে। আর এখানকার এমপি ছিল দিব্যেন্দু, যে এখন বিজেপিতে গেছে, তাকে জিজ্ঞেস করুন সে কী করলো, দেখবেন কি উত্তর দেয়। আর এই যে নাব্যতা, এটা সেন্ট্রালের ইস্যু, এই কাজ তো কেন্দ্র সরকারকে করতে হবে, কিন্তু তারা পাত্তা দেননি। তারা হলদিয়াকে ভালোবাসেন না, হলদিয়া তাদেরকে বিধায়ক দিয়েছে ওই 21-এর মরা বাজারেও, তারপরে হলদিয়ার জন্য কী করলো এই নরেন্দ্র মোদী? কিচ্ছু করেনি। ফলত বোঝা যাচ্ছে যে দেবাংশু জিতে এলে অনেক কাজ বাকি, এবং তিনি বারবার বলছেন যে তিনি ভিক্ষা চাইতে আসেননি, তিনি ভোট ধার চাইতে এসেছেন, তার কারণ সেটা তিনি সুদে আসলে ফেরত দেবেন জিতে আসার পর। আমরা থাকবো দেবাংশুর দ্বিতীয়ার্ধের প্রচারে, থাকবো, আমরা দেখব যে দ্বিতীয়ার্ধের প্রচারে তিনি কি বার্তা দেন সাধারণ মানুষকে। কেক টাইমে পড়া আপনার ছেলে মেয়েটা স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেল কে দিচ্ছে? দিদি। স্কুলে যাওয়ার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার কে দিচ্ছে? দিদি। ক্লাস 12-এ ট্যাব কেনার জন্য 10,000 টাকা কে দিচ্ছে? দিদি। মায়েদের নামে ঘরে ঘরে স্বাস্থ্যসাথীর কার্ড কে দিল? দিদি। মোদি যখন নিজের জন্য 8,000 কোটি দিয়ে একটা প্লেন কিনলো, দিদি তখন সেই 8,000 কোটি দিয়ে নিজের জন্য কোনো প্লেন না কিনে সেই টাকাটা বাংলার মায়েদের লক্ষ্মীর ভান্ডারে ভাগ করে দিয়ে দিল। তমলুক লোকসভা কেন্দ্র, গত 5 বছরে কি কাজ হয়েছে, কি কাজ হয়নি, কি সমস্যা রয়েছে সাধারণ মানুষের, চলুন আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করি যে তারা কি চাইছেন প্রার্থীর থেকে। আমার কিছু চাইনি, আমার তো কেউ নেই, আমি একা, আমার একটা মেয়ে আর তো কিছু। আমি তো দেবো হাঁটতে পারি ক্যাশ ধরে, যারা একদম হাঁটতে পারেনি তাদেরকে গাড়ি দেওয়া উচিত। দেশের জন্য উন্নতি হোক, এটাই চাই, আর কিছু চাই না। কোনো সমস্যা আমরা দেখিনি, কাজ হচ্ছে, অনেক উন্নয়ন হয়েছে। দিন আনি দিন খাই আর কি, একটা চাকরি খুবই দরকার। সুবিধা এখানে সব কিছু পাচ্ছি, এবার অসুবিধা বলতে আমাদের কোনো কাজ হচ্ছে না। চায় চুমুক দিয়ে একটুখানি গলা ভেজানো, তার কারণ পরপর কর্মী সভা আর সেখানে বক্তৃতা দিতে হচ্ছে দেবাংশুকে। একটু গলা ভেজাচ্ছ তুমি, একটু আগে শুনছিলাম যে গত 2.5 মাসে স্লোগান দিতে দিতে গলার অবস্থা কার্যত খারাপ, তাই কি গলা ভেজা? না, 2.5 মাসের ক্ষত তো একটা কাপ চায় বুঝবে না। তবু একটু মাঝে একটু বিরতি তো নিতেই হয়। বিরতি বলতে একটু চাও খাওয়া, একটু জনসংযোগ। এই যে কর্মী সভা বিরতি, এর পরেও কিন্তু আরও 2টো কর্মী সভা রয়েছে, এবং এই কর্মী সভা চলবে প্রায় রাত্রি 9:30-10টা পর্যন্ত। এই এনার্জিটা পাচ্ছ কোত্থেকে? এত এনার্জি আসছে কোথা? দূর কোথায়, মমতা ব্যানার্জির কাছে এখনো আমরা বাচ্চা, শুধু বয়সে বাচ্চা, রাজনীতিতে বাচ্চা নেই, এনার্জিতেও বাচ্চা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার মনে আছে, আমি যতবার মিছিলে হেঁটেছি আজ অব্দি, একই মিছিলে আমি হাঁপিয়ে থেমে গেছি, ওই মহিলার মুখে এক ফোঁটা ক্লান্তি দেখিনি। ফলে ওনার সাথে কোনো কম্প্যারিজনই চলবে না কারোর কোনো জায়গায়। আর অবশ্যই আমি তো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগার মূল কারণ হচ্ছে রাজনীতি, এনার্জি, ব্যক্তিত্ব, সব দিক থেকে উনি অনুপ্রেরণা, শুধু 1-2 সেক্টরে নন। আচ্ছা, কেন্দ্রীয় সরকার বলছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তারা এটাকে হাতিয়ার করছে, আর তোমরা বলছো যে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা, 100 দিনের কাজের টাকা বঞ্চনা। কেন্দ্রীয় সরকার তারা বলছে, বিরোধী দল তারা বলছে যে দুর্নীতি রয়েছে। তো এই যে দুর্নীতি, আমি যদি বলি পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, এটা গিয়ে কোথাও অস্বস্তি বাড়াচ্ছে দলের? আমি তোমার বলছি না, দলের।
আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের হাতিয়ার শুধু বঞ্চনা নয়, মূল্যবৃদ্ধিও। আপনার আমার প্রত্যেকের মা বাবাকে যে মূল্যবৃদ্ধি ফেস করতে হচ্ছে রোজ, এটাই সবচেয়ে বড় ইস্যু। দেশে বেকারত্ব সবচেয়ে বড় ইস্যু। 2 কোটি বেকারের চাকরি দেবো বলে তারপরে বাবু বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, মানুষকে চাকরি দেওয়ার কোনো গল্প নেই। আর আপনি যে প্রশ্নটা করলেন, দুর্নীতি সমাজে সর্বস্তরে আছে। 10 জনের মধ্যে 8 জন ডাক্তারবাবু ভালো, কিন্তু 2 জন ডাক্তার এরকম থাকে, আপনার কিছু রোগ থাকুক বা না থাকুক, আপনাকে 4টে ব্লাড টেস্ট দিয়ে বলবো ওই ক্লিনিকটা থেকে টেস্ট করে আনো। কেন? ওখান থেকে আপনি যদি টেস্ট করেন ডাক্তারবাবুর কমিশন আছে। 10 জনের মধ্যে 8 জন উকিল ভালো, কিন্তু 2 জন উকিল এমন আছে আপনার মামলাটাকে 15 বছর টানবে। ইঞ্জিনিয়ারদের মধ্যে 2 জন এরকম ইঞ্জিনিয়ার আছে যারা পোস্তার মতো ফ্লাইওভার বানায়, যেটা ভেঙে পড়ে। সমস্ত সেক্টরে যদি খারাপ মানুষ থাকতে পারে, রাজনীতি তো আর বিবেকানন্দের জায়গা নয়। তার মধ্যেও থাকবেন খারাপ মানুষ। 10 জনের মধ্যে 2 জন এখানেও আছেন। আর আমরা শাসক দলে আছি, তৃণমূলে, মানে আমাদের সঙ্গে পিঁপড়ের গুড়ের চতুর্দিকে যেমন পিঁপড়ের ভিড় হয়, যেমন শাসক দল তার মানে তার চতুর্দিকে খারাপ মানুষের ভিড় হবেই। প্রশ্নটা হচ্ছে আমরা তাদের প্রশ্রয় দিচ্ছি না বিতাড়িত করছি? উত্তর হচ্ছে বিতাড়িত করছি। বিজেপি এদেরকে প্রশ্রয় দেয় না, বিতাড়িত করে। তার প্রমাণ হচ্ছে এই জেলার মাটিতে আপনি বসে আছেন, শুভেন্দু অধিকারী বিজেপি চোর বলতো, আজকে তাকে নিয়ে বিরোধী দলনেতা করেছে। আসামের হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি চোর বলতো, আজকে তাকে মুখ্যমন্ত্রী করেছে। মহারাষ্ট্রের অজিত পাওয়ার তাকে বিজেপি চোর বলতো, আজকে মুখ্যমন্ত্রী করেছে। তো বিজেপির কাছে হচ্ছে যে যত বড় চোর তার তত বড় পদ, এইটা মানুষ বুঝতে পারছে। তুমি যেমনটা বললে যে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, চাকরি হয়নি, বেকারত্ব। ওরা বলছে যে তোমরাও তো বলেছিলে ডবল চাকরি হবে, সেটা কোথায়? আমরা তো দিচ্ছি রাজ্যের মানুষকে, শুধু শিক্ষকতা তো নয়। এই আমি আপনার এক্সাম্পল দিচ্ছি, আপনি যে সাংবাদিকতা করছেন, পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি পেয়েছেন, চাকরি করছেন। শুধু তো সরকার চাকরি দেবে মানে বলে না যে আমি সরকারি চাকরি দেবো, আমি চাকরির পরিবেশ তৈরি করে দেবো। তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলি, প্রচুর জায়গায় প্রচুর ছেলেমেয়ের আছে কর্মসংস্থান হয়েছে। হ্যাঁ, 1 লাখ টাকা মাইনের চাকরি হয়তো সবাই পাচ্ছেন না, সবার হয়তো জব স্যাটিসফ্যাকশন নেই, কিন্তু ন্যূনতম রুটি রুজি জোগাড় করার মতো অবস্থা সবার আছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা মানে যেটা চলছে এখনো পর্যন্ত, 2016 প্যানেলের সমস্ত প্যানেল বাতিল হয়ে গেছে, সে বিষয়ে কি? সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, আপাতত আপডেট এটাই। আর এই স্থগিতাদেশটাই ফাইনাল হবে। ফাইনাল হবে আমার ধারণা তাই। অযোগ্যরা বাদ যাবে হয়তো, 8,000-এর মতো যারা আছে, কিন্তু যোগ্যদের চাকরি থাকবে। শেষ প্রশ্ন, মানুষ কেন ভোট দেবে দেবাংশু ভট্টাচার্যকে? কারণ সে দিব্যেন্দু অধিকারীও নয়, শুভেন্দু অধিকারীও নয়। এবং মানুষ আমাকে ভোট দেবে এই কারণে, কারণ আমার বয়স 28, জীবনের প্রথম নির্বাচন লড়ছি, আমাকে এখনও 40 বছর রাজনীতি করতে হবে। ফলে বাকি 40 বছরের রাজনৈতিক জীবনে, ঠিক যেমন আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলে আজ আপনাকে মাধ্যমিকের সার্টিফিকেটটা প্রথম দেখাতে হয়, আপনি যত বড়ই পিএইচডি হোল্ডার হন না কেন, আমি আগামী দিনে 40 বছরে যেখানেই রাজনীতি করি না কেন, আমাকে তমলুকের এমপি হওয়ার পর আমি কি কাজ করেছি ওটা মাধ্যমিকের সার্টিফিকেটের মতো সব জায়গায় শো করতে হবে। ফলে আমার কাজ করার তাগিদ বাকিদের চাইতে অনেক বেশি। আর প্রতিশ্রুতি পূরণ মানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এই অক্লান্ত পরিশ্রম। 4 জুনের পরে যদি তুমি এখানে যেত, তাহলে একইভাবে এই এনার্জিতেই মানুষ তোমাকে পাশে পাবে না? অসুস্থ হয়ে পড়বো, তখন মানুষের পাশে 7 দিন থাকতে পারবো না। মিথ্যে কথা বলে কি হবে? প্রচারের সময় মানুষ যে টাইম ধরে প্রচার করে, আমি কাজের টাইমে আমার অফিস টাইম থাকবে, সেখানে মানুষ আসবেন, সেখানে মানুষের প্রবলেম সলভ করব। বাইকে করে করে গলির ভেতর যাব, এলাকা ঘুরবো, মানুষের থেকে ডেকে ডেকে তার প্রবলেম শুনবো। আমার হাতে যেটা সমাধান করা সম্ভব আমার হাতে করব। অন্যের পায়ে পড়তে হলে অন্যের পায়ে পড়বো। কাজ করার অনেক ধরন আছে, দৌড়ে ছুটে রোদে ঝরিয়ে আমাকে ছুটতে হবে, কিন্তু প্রচারের মতো করে আপনাকে কাজ করতে হবে এটার কোনো মানে নেই। মানে বলছি পথে দেখা যাবে তো দেবাংশুকে? অবশ্যই। এই প্রতিশ্রুতি দিয়েই তো মানুষের কাছে ভোট চাইতে আসছি। যদি পথে দেখা না যায় 5 বছর পর হারিয়ে দেবেন। আমিও কোথাও পালাচ্ছি না, বয়স মাত্র 28। 5 বছরে ভগবান না করলে, মিস কল না দিলে উপরে যাওয়ারও চান্স নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আছি, আমিও আছি, তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। আমিও আছি, তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। সেই খেলা হবে দিয়েই দেবাংশু এই যে সারাদিনের যে সফর সঙ্গী সেটা শেষ করলো, এবং 4 জুনের পরে শেষ হাসি কে হাসবে সেটা তো সময় বলবে। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK TV বাংলা, হলদিয়া।